একবার ভাবুন তো, এমন একটা দেশের কথা যে দেশটা আক্ষরিক অর্থে তেলের এক বিশাল সাগরের ওপর ভাসছে, মানে সৌদি আরবের চেয়েও বেশি তেল আছে তাদের কাছে। তো স্বাভাবিকভাবেই মনে হবে সেই দেশের মানুষজন তো দারুণ এক বিলাসবহুল জীবন কাটানোর কথা, তাই না? কিন্তু ভেনেজুয়েলার বাস্তবতা একেবারেই উল্টো, এক করুণ পরিহাস। যেখানে তাদের পায়ের নিচেই রয়েছে কল্পনাতীত সম্পদ, সেখানে দেশের লক্ষ লক্ষ মানুষ শুধুমাত্র বেঁচে থাকার জন্য রোজ লড়াই করছে। আচ্ছা, কিভাবে এমনটা হলো? চলুন আজ এই রহস্যের জটটাই খোলা যাক। এই প্রশ্নটাই কিন্তু শুধু অর্থনীতিবিদদের ভাবায় না, এটা একটা গোটা জাতিকে তাড়া করে ফেলে। মানে বিশ্বের সবথেকে বড় তেলের ভাণ্ডার যার কাছে, সেই দেশটা কিভাবে পতনের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছতে পারে। এটা আসলে শুধু সংখ্যা বা রাজনীতির গল্প নয়, এটা হলো ভেঙে যাওয়ার স্বপ্ন আর এক নির্মম বাস্তবতার কাহিনী। চলুন একটু গভীরে দেখি ঠিক কোথায় গড়বড়টা হয়েছিল। ৩০৩ বিলিয়ন ব্যারেল, সংখ্যাটা একবার ভালো করে দেখুন। এটা কিন্তু কোনো লেখার ভুল নয়। এনার্জি ইনস্টিটিউটের মতে ভেনেজুয়েলা একাই বসে আছে বিশ্বের প্রায় ১৭% প্রমাণিত তেলের রিজার্ভের উপর। মানে এই পরিমাণ সম্পদ দিয়ে তো তাদের বিশ্বশক্তি হওয়ার কথা ছিল। তাহলে আসল সমস্যাটা কোথায়? কেন তাদের এই করুণ দশা? আর এই যে বিশাল তেল সাম্রাজ্যের কথা বলছি, তার একেবারে কেন্দ্রবিন্দু হল এই অরিনেকো বেল্ট। এটা শুধু একটা জায়গা নয়, এটা যেন এই জাতির সব আশা আর সবথেকে গভীর দুঃখের উৎস। এমন এক জায়গা যেখানে এক সময়কার কল্পনাতীত আশীর্বাদী এক নির্মম ক্ষমাহীন অভিশাপে পরিণত হয়েছে। ভাবুন একবার, একদিকে অফুরন্ত তেলের ভাণ্ডার আর অন্যদিকে রাস্তায় আবর্জনার মতো পড়ে থাকা মূল্যহীন টাকা। এটাই হলো হাইপার ইনফ্লেশন বা চরম মুদ্রাস্ফীতির এক ভয়ঙ্কর বাস্তবতা। ২০১৬ সাল থেকে তাদের মুদ্রা বলিভারের দাম এতটাই পড়ে গেছে যে এটা এখন একটা পুরোপুরি ভেঙে পড়া অর্থনীতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে, জাতির হারিয়ে যাওয়া সমৃদ্ধির এক বেদনাদায়ক স্মৃতিচিহ্ন। আর এই সব কিছুর শেষ পরিণতি এসে পড়েছে সাধারণ মানুষের ওপর। ভেনেজুয়েলার ৯০%-এরও বেশি মানুষ এখন দারিদ্র্য সীমার নিচে বাস করে। এক মুহূর্তের জন্য চিন্তা করুন ব্যাপারটা। যে দেশটা কিনা বিশ্বের অন্যতম ধনী হতে পারত, সেই দেশের প্রায় সব মানুষই আজ টিকে থাকার জন্য সংগ্রাম করছে। এটা এক বিশাল মাপের ট্র্যাজেডি, আর এই সংকটের মানবিক দিকটার এক ভয়ঙ্কর উদাহরণ। তাহলে পরিস্থিতিটা এই পর্যায়ে এলো কিভাবে? এখনকার অবস্থা বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। সেই সময়ে যখন প্রথম তেল আবিষ্কৃত হয়েছিল, আর একটা গোটা জাতির স্বপ্নের জন্ম হয়েছিল। ভেনেজুয়েলার উত্থান আর পতনের গল্পটা ঠিক সেখান থেকেই শুরু। এই টাইমলাইনটা আসলে উচ্চাকাঙ্ক্ষা, ক্ষমতা আর পরিণামে এক ট্র্যাজেডির গল্প বলছে। ১৯২২ সালে তেল আবিষ্কার থেকে শুরু করে হুগো শাভেজের ক্ষমতায় আসা পর্যন্ত প্রত্যেকটা ঘটনাই ছিল এক একটা বড় মোড়, যা একটা জাতির ভাগ্যকে পুরোপুরি বদলে দিয়েছে। চলুন দেখি কিভাবে এই ঘটনাগুলো আজকের ভেনেজুয়েলাকে তৈরি করল। ৭০-এর দশক ছিল ভেনেজুয়েলার স্বর্ণযুগ। বিশ্বজুড়ে তখন তেলের সংকট, আর দাম একেবারে আকাশ ছোঁয়া। হঠাৎ করেই দেশটা যেন টাকার সাগরে ভাসতে শুরু করল। তারা হয়ে উঠল লাতিন আমেরিকার সবচেয়ে ধনী দেশ, উন্নতি আর সমৃদ্ধির এক জ্বলজ্জন্ত প্রতীক। কিন্তু এই ঝলমলের সমৃদ্ধির আড়ালেই বোনা হচ্ছিল ভবিষ্যতের সংকটের বীজ। কিন্তু আমরা সবাই জানি, স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত হতে খুব বেশি সময় লাগে না। সেই স্বর্ণযুগ ছিল ক্ষণস্থায়ী, আর পতনটা ছিল যতটা দ্রুত ততটাই নির্মম। তো কি এমন হলো? এত সম্পদে আশীর্বাদ পুষ্ট একটা দেশ কিভাবে ধ্বংসের পথে হাঁটা শুরু করল? চলুন পতনের সেই শুরুর গল্পটা জানা যাক। হুগো শাভেজ ক্ষমতায় এসেছিলেন গরিবদের সাহায্য করার প্রতিশ্রুতি নিয়ে, আর তিনি দেশের তেলের টাকা ব্যবহার করে বিশাল সব সামাজিক কর্মসূচি চালুও করেন। কিন্তু তার বলিভিয়ান বিপ্লবের একটা অন্ধকার দিকও ছিল। তিনি রাষ্ট্রীয় তেল কোম্পানি PDVSA-এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নেন, আর হাজার হাজার অভিজ্ঞ কর্মীকে সরিয়ে দিয়ে সেখানে রাজনৈতিক অনুগতদের বসিয়ে দেন। এটা ছিল এমন এক সিদ্ধান্ত যার পরিণতি হয়েছিল ভয়াবহ। আর এটাই তার ফল। এই গ্রাফটা একটা মুমূর্ষু শিল্পের করুণ ছবি দেখাচ্ছে। তেলের উৎপাদন হু হু করে পড়তে থাকল, আর দেশের অর্থনীতির যে লাইফলাইনটা ছিল সেটা ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করল। এটা ছিল এক ধীরগতির যন্ত্রণাদায়ক মৃত্যু, একটা আত্মঘাতী ক্ষত যা দেশের শরীরে এক স্থায়ী দাগ রেখে গেছে। আর তেল শিল্পের এই পতনের সুযোগে দুর্নীতিবাজরা যেন ঝাঁপিয়ে পড়ল। মাত্র এক দশকে রাষ্ট্রীয় তেল কোম্পানি থেকে গায়েব হয়ে গেল প্রায় $11 বিলিয়ন। এটা শুধু অব্যবস্থাপনা ছিল না, এটা ছিল দেশের সম্পদকে পরিকল্পিতভাবে লুট করা। জনগণের বিশ্বাসের সাথে এক চরম বিশ্বাসঘাতকতা, যা দেশটিকে একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেয়। দুর্নীতি আর অব্যবস্থাপনা যদি আগুনের স্ফুলিঙ্গ হয়, তাহলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ছিল সেই আগুনে ঢালা পেট্রোল, যা ভেনেজুয়েলার অর্থনৈতিক সংকটকে এক ভয়াবহ দাবানলে পরিণত করে। দেশটি তার ইতিহাসের এক নতুন এবং আরও বিধ্বংসী অধ্যায়ে প্রবেশ করতে চলেছিল।
2016 সাল নাগাদ অর্থনীতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হাইপার ইনফ্লেশন এমন পর্যায়ে পৌঁছায় যে মানুষের সারা জীবনের সঞ্চয় রাতারাতি উধাও হয়ে যাচ্ছিল। একবার ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ব্যাংকে জমানো সব টাকা হঠাৎ করে মূল্যহীন হয়ে গেছে। এটাই ছিল ভেনেজুয়েলার লক্ষ লক্ষ মানুষের কঠিন বাস্তবতা। আর যখন অর্থনীতি ভেঙে পড়ে, সবার আগে তার আঘাতটা আসে খাবারের ওপর। এই চার্টটা এই সংকটের মানবিক মূল্যের এক ভয়ঙ্কর চিত্র তুলে ধরেছে। দেশের সম্পদ যখন লুট হচ্ছিল, তখন সাধারণ মানুষ আক্ষরিক অর্থেই না খেয়েছিল, অপুষ্টিতে ভুগছিল। এটা এমন এক ট্র্যাজেডি যা কল্পনা করাও কঠিন। এই চরম সংকটের মধ্যে একটা নতুন বিভেদও তৈরি হল। ধনী আর গরিবের মধ্যে ব্যবধানটা আগের চেয়ে অনেক বেড়ে গেল। যেখানে মুষ্টিমেয় কিছু লোক তখনও ভালোভাবে খেতে পারছিল, সেখানে বিশাল সংখ্যক মানুষকে নিজেদের ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল। এটা শুধু অর্থনৈতিক সংকট ছিল না, এটা ছিল এক নৈতিক সংকট যা দেশটাকে ভেতর থেকে ছিঁড়ে ফেলছিল। আর যখন মনে হচ্ছিল পরিস্থিতি এর চেয়ে খারাপ আর হতে পারে না, ঠিক তখনই আমেরিকা কঠোর নিষেধাজ্ঞা আরোপ করল। উদ্দেশ্য ছিল সরকারকে চাপে ফেলা, কিন্তু তার ফল ভুগতে হল সাধারণ মানুষকে। ভেনেজুয়েলা তার সবচেয়ে বড় তেলের বাজার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, আর আয়ের প্রধান উৎসটাও বন্ধ হয়ে গেল। দেশটা তখন অর্থনৈতিকভাবে একঘরে, নতজানু একটা রাষ্ট্র। আচ্ছা, এই পুরো বিষয়টাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? কিভাবে এত সম্ভাবনা থাকা একটা দেশ এমন এক হতাশাজনক পরিস্থিতিতে এসে পৌঁছালো? এর পেছনে একটা তত্ত্ব আছে, একটা ধারণা, যা হয়তো ভেনেজুয়েলার এই করুণ পরিণতির আসল কারণটা ব্যাখ্যা করতে পারে। রিসোর্স কার্স বা সম্পদের অভিশাপ। ব্যাপারটা শুনতে অদ্ভুত আর উল্টো মনে হচ্ছে, তাই না? মনে হতে পারে প্রাকৃতিক সম্পদ থাকা তো খুব ভালো জিনিস, কিন্তু অনেক ক্ষেত্রে ফল হয় ঠিক তার উল্টো। এটা অনেকটা লটারি জিতে রাতারাতি ফকির হয়ে যাওয়ার মতো। সেই অর্থই তখন অভিশাপ হয়ে দাঁড়ায়, যা সংঘাত আর দুর্নীতির জন্ম দেয় এবং শেষ পর্যন্ত সবকিছু ধ্বংস করে দেয়। আর ভেনেজুয়েলার ক্ষেত্রে ঠিক এটাই হয়েছে। দেশের বিপুল তেল সম্পদ যখন দুর্বল আর দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থার সাথে মিশেছে, তখন তার লোভ, অব্যবস্থাপনা আর ক্ষমতার লড়াইয়ের এক বিষাক্ত ককটেল তৈরি করেছে। তেল শুধু দেশের অর্থনীতিকেই সচল রাখেনি, এটা দুর্নীতি, নির্ভরতা আর অবক্ষয়ের এক সংস্কৃতিকে উস্কে দিয়েছে, যা দেশটাকে ভেতর থেকে পচিয়ে ফেলেছে। তাহলে ভেনেজুয়েলার ভবিষ্যৎ কি? বিশ্ব যখন জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সরে আসছে, তখন দেশটা এক কঠিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে। এই তেলের অভিশাপ থেকে কি তারা কখনো মুক্তি পেতে পারবে, আর এক নতুন টেকসই ভবিষ্যৎ গড়তে পারবে, নাকি তারা দারিদ্র্য আর হতাশার এই চক্রে আটকে থাকবে? এই প্রশ্নের উত্তরের উপরই নির্ভর করছে একটা গোটা জাতির ভাগ্য। আর এই গল্পটা এখনও শেষ হয়ে যায়।